হার ছিল যদি এই প্রথম কিশোর দেববর্মা এই ধরনের গাদ্দারি না করতে। এবারের নির্বাচন বিজেপি কিরকম বিপদে পড়লে, আবার সেই বিপ্লব দেব যাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে হটিয়ে দিয়েছিল অচল মাল, তাকে দিল্লি নিয়ে গিয়েছিল যাতে ত্রিপুরাতে সে প্রভাব তৈরি করতে না পারে, হাত মাথা গলাতে না পারে। সেখান থেকে অচল মালকে সচল করেছে। এখন আমরা খবর পাচ্ছি বিপ্লব দেবকে দিয়ে প্রদ্যুৎ কিশোর বাবুকে মোল্ডিং করেছে। এই আসনে বিজেপির প্রার্থী নেই, প্রার্থী মোটার চিহ্নকার বিজেপি। প্রদ্যুৎ কিশোর কিরকম গোটা পার্টিটাকে বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে। কোথায় গেল ক্যাডার ত্রিপুরাতে? বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করি, আপনারা কি ক্যাডার ত্রিপুরার সমর্থন করেন? প্রদ্যুৎ কিশোরকে বলবো কোথায় গেল? কালকে দেখলাম বক্তৃতা করছেন, তিনি নাকি আমাদের রিয়াং ভাইরা যারা নিজের দেশে এসে এখানে জায়গা নিয়েছিল তাদের কিন্তু মায়া কান্না। আমি জিজ্ঞেস করি, এই কাঞ্চনপুরের মানুষ তো জানে, তারা যখন এখানে উঠে আসলো, আমাদের সরকার যখন ছিল, আমরা ছিলাম তখন মন্ত্রিসভাতে, সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী যখন কাঞ্চনপুর থেকে আমাদের ডিএম রিপোর্ট পাঠালেন, এরকম উঠে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে রিপোর্ট পাঠিয়েছিল। তারা যাতে একজনও অভুক্ত না থাকে তার দায়িত্ব আমাদের সরকারকে নিতে হবে। কেন্দ্রীয় সরকার টাকা দেখ কি না দেখ, তাদের জায়গা করে দাও, ঘর করে দাও, রেশনের ব্যবস্থা করো। আমরা প্রায় 1 বছর তাদের রেশন দিয়েছি। এরপরে কেন্দ্রীয় সরকার অনেক চাপের পরে দিয়েছে, আর তিনি বলছেন তিনি নাকি সব করে দিয়েছে। আমরা কেন্দ্রের কাছে বলেছিলাম ওদেরকে যদি মিজোরাম মিটিং করে না নিতে চায়, আপনারা ঠিক করে দিন কি করতে হবে। এরা তো এইভাবে এরকম ভাবে জীবনযাপন করতে পারে না। আমরা খুশি তাদেরকে অন্তত অধিকার দিয়েছেন, কিন্তু কি দিয়েছে? আমি গিয়েছিলাম ওদের ঘন্টা জোড়ায় একটা মিটিংয়ে, গালাজারি যে জঙ্গল, সেই জঙ্গলে নিয়ে 20 ফুট বাই 25 ফুট জায়গা দিয়েছে। 20 ফুট 25 ফুটে ঘর হয়, উঠান হয়, তারা কি মানুষ? এই হলো বিজেপির সরকার, কি রাজ্য সরকার কি কেন্দ্রের সরকার। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এদের নিয়ে মায়া কান্না করার অধিকার ওই প্রদ্যুৎ কিশোর নেই, উপজাতি দলগুলো নেই, মার্ক্সবাদী কমিউনিস্ট সরকার আমরা তাদেরকে সেইভাবে ট্রিট করেছিলাম, না হলে তারা বেগর হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো আজকে প্রদ্যুৎ কিশোর আর পার্টি রক্ষা করতে পারবে না। কি বলছিল বিজেপির বিরুদ্ধে? এটা আমার লাস্ট ফাইট, আমি না রাজনীতি ছেড়ে দেব। আর এখন বিজেপির পকেটে আপনারা তো দেখেছেন কীর্তি সিংকে আগরতলার মিটিং এ, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মিটিং এ বিজেপির উত্তরীয় পড়ে বিজেপির প্রার্থী হিসেবে পড়েছে। দুইটা দলে বিপদে পড়েছে। আর আমরা শুধু কংগ্রেস না, আমাদের রাজ্যের 8টি-9টি দল, এখন কি ওই আম আদমি পার্টি যে আছে তারাও আমাদের সঙ্গে যোগ দিয়েছে। এই 9টি দল মিলে আমরা আলোচনা করে ঠিক করেছি, পশ্চিম আসনে আমরা কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছিল, এই প্রথম তো ভোট দিলাম কংগ্রেসকে জীবনে 67 থেকে ভোট দেই। এটা কেন? দেশকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা দুটি পরস্পর বিরোধী শক্তি এক হয়েছি। এরকম এক আমরা হয়েছিলাম, আমাদের তখন বয়স হয়নি,
স্বাধীনতার যুদ্ধে কংগ্রেস কমিউনিস্ট একসাথে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছে। আর এই বিজেপি তখন ছিল জনসংঘ, শ্যামাপ্রসাদ মুখার্জি, আরএসএস, তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের পক্ষে ছিল। যারা স্বাধীনতা সংগ্রামে তাদেরকে গোপনে ধরিয়ে দিল। ওই তাদের দলের যে প্রতিষ্ঠাতা সাভারকার, তিনি মুচে লাগা দিয়েছেন আন্দামান জেলে, আমি জেলে থাকতে চাই না, আমাকে বের করে নিয়ে আসুন, আমি ভুল করে ইংরেজদের বিরুদ্ধে চলে গিয়েছিলাম, আমি ইংরেজদের পক্ষে, ইংরেজ শাসন ভারতবর্ষে থাকুক, আমি চাই, আমি সাহায্য করব, জেল থেকে আমাকে বের করো, এই মুচালাকা দিয়ে দিয়েছে। আর কংগ্রেস এবং কমিউনিস্টের যারা স্বাধীনতা সংগ্রামী, তাদের জীবনের বিনিময়ে এই আন্দামানের মতো কালা পানির দেশ, সবচেয়ে পৃথিবীর সবচেয়ে খতরনাক যে জেল, সেই জেলে লড়াই করে স্বাধীনতার পরে তাদের মুক্তি হয়েছে। এই হলো কংগ্রেস এবং কমিউনিস্টের ইতিহাস। আর এই হলো গদ্দার ব্রিটিশের পদলায়নকারী আরএসএস বিজেপির ইতিহাস। তাই এই লড়াই আজকে আবার ধর্মযুদ্ধ, যেহেতু দেশকে পুঁজিপতিদের কাছে বিক্রি করে দিয়েছেন, বিমানবন্দর বিক্রি করে দিয়েছেন, আমাদের স্থলবন্দর বিক্রি করে দিয়েছেন, কয়লা খনি বিক্রি করে দিয়েছেন, তেলের খনি বিক্রি করে দিয়েছেন, গ্যাসের খনি বিক্রি করে দিয়েছেন। এই টাকা লুটছে ওই কৃষকের বিল, কৃষকের জমি এবং ফসল আইন করে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল, আইন করেছিল। গোটা দেশের কৃষক সমাজ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সংগ্রাম করেছিল 383 দিন, শীত, গ্রীষ্ম, বর্ষা, প্রচন্ড গরম, 42 ডিগ্রি 44 ডিগ্রি টেম্পারেচারে রাস্তায় বসে নরেন্দ্র মোদীকে বলেছিল কৃষকরা বসে থাকতে, কারণ আমরা শরীরের রক্ত জল করে ফসল পাই, রক্ত ঘাম হয়, সেই ঘাম থেকে ফসল হয়। নরেন্দ্র মোদী বাধ্য হয়েছিল কৃষকদের কাছে মাথা নত করে এই ঋণ স্বাধীন। আজকে প্রায় 2 বছর হয়ে গেল, একটা প্রতিশ্রুতি রক্ষা করে। তাই কৃষকরা তাকে রিজেক্ট করেছে বিজেপিকে। আর কংগ্রেস এবং ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে ডাইরেক্টলি বলেছে এবার নির্বাচনে ইন্ডিয়া জোটের সরকার হবে। এই যে যে লড়াই কৃষকরা করেছে, তার পার্লামেন্টে আইন করে ফসল কেনার অধিকার দেওয়া হবে, পার্লামেন্টে আইন করে কৃষকদের সমস্ত দাবি মানার ব্যবস্থা করা হবে। 30 লক্ষ পদ খালি আছে, এই খালি পদগুলো পূরণ করা হবে। বাটপার নরেন্দ্র মোদীর মতো না, বছরে 2 কোটি চাকরি দেব, 5 বছরে 10 কোটি, একটা চাকরি হবে। মাঙ্গাই হবে না, 30 টাকার তেল এখন 100 টাকায় কিনতে হবে, 25 টাকা 30 টাকার ডিজেল 100 টাকায় কিনতে হবে। একটা অসুবিধা একটু আগে আমাদের বক্তব্য ছিলেন, ওই নির্বাচনী বন্ডের নামে ওই ব্যবসায়ীদের কাছ থেকে যে টাকা এনেছে, ওষুধের কোম্পানি বলে একেবারে জ্বরের ওষুধ থেকে ক্যান্সার ওষুধ পর্যন্ত 50 ভাগ 60 ভাগ দাম বাড়িয়েছে। আর বিজেপির ফান্ডে টাকা দিয়েছে। বলেছেন অর্থমন্ত্রীর স্বামী প্রভাকর, নির্বাচনী বন্ডের কেলেঙ্কারি পৃথিবীর মধ্যে বৃহত্তম কেলেঙ্কারি। আর একটা ছিল নোটবন্দি, এটা আরেকটা বড় কেলেঙ্কারি ছিল। নোটবন্দির মাধ্যমে কত লোক কাজ হারিয়েছে। আসল লক্ষ্য ছিল ওই যারা কালো টাকা তাকে সাদা করে দেওয়া। এই 2টা বড় কেলেঙ্কারি নরেন্দ্র মোদী নিজে হাতে করেছে। ধাম্পাবাজ এরকম একজন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে করেছে। এই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই আমাদের আজকে দেশকে রক্ষা করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য,
গণতন্ত্রকে রক্ষা করার জন্য। তাই আমি আপনাদের কাছে আবেদন জানাবো, কারণ আমাদের আরেকটা মিটিং আছে একটু দূরে, সেখানে যেতে হবে, অন্য বক্তারা তারা আলোচনা করবেন। আমি এটাই বলবো, আবেদন করবো যে রাজেন্দ্র রিয়াং আমাদের প্রার্থী ইন্ডিয়া জোটের পক্ষে। এখানে সবগুলি দল আমরা একত্রিত হয়েছি। রাজেন্দ্র রিয়াং তো কাঞ্চনপুরের ঘরের মানুষ। আমরা এখান থেকে তিনবার বিধায়ক নির্বাচিত করেছি। এডিসি হওয়ার পর জেলা পরিষদে, উপজাতি এলাকার জেলা পরিষদে প্রতিনিধি ছিল। এই দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রাজেন্দ্র রিয়াংয়ের বাবা এই প্রদ্যোৎ কিশোরের যে দল, আজকে যাদেরকে দল করছে, এই উগ্রবাদীরা খুন করেছে, শহীদ পরিবারের ছেলে। ওর ভাইও উগ্রবাদীদের হাতে, আরেক উগ্রবাদীর হাতে নিহত হয়েছে। জীবন দিয়ে, জীবনের বিনিময়ে রাজেন্দ্র রিয়াং রাজনীতি করছে। দীর্ঘ সময় বাড়িতে থাকতে পারতো না, এখানে পার্টি মিশে যায়। আপনারা জানেন এটা, কিন্তু মাথা নত করে না উগ্রবাদীদের কাছে, না দেশের জন্য কাজ করেছে। এই পরিস্থিতিতে আমি বলবো, এই রাজেন্দ্র রিয়াংকে কাঞ্চনপুরের মানুষকে তো আর চিনাতে হবে না। চিনাতে গেলে বলবেন আপনি যে মার কাছে এসে মাসির বাড়ির গল্প বলছেন। আমরা বলবো আপনাদের ঘরের ছেলে, এরা চেষ্টা করবে পশ্চিম আসনে কি করেছিল না করেছিল, কিছু তো চেষ্টা করতেই পারে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সাহস করে যাবেন ভোট কেন্দ্রে এবং বিপুল ভোটে ভোট দিয়ে কমরেড রাজেন্দ্র রিয়াংকে নির্বাচিত করে দিল্লির পার্লামেন্টে আপনারা পাঠাবেন, যাতে আপনাদের এই সমস্যাগুলো তার সমাধান করার জন্য কথা বলতে পারে। আজকের এই কাঞ্চনপুরের উন্নতি, এখানকার যে জাতীয় সড়ক হচ্ছে, সবই তো আমাদের পরিকল্পনা। একটি কাজও তো নতুন করে ওরা করেনি, এবং এর প্রতিটি ক্ষেত্রে রাজেন্দ্র রিয়াংয়ের অবদান, তার প্রস্তাব। সেদিক থেকে আমি আপনাদের সকলকে আবার আমাদের ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে, সিপিআইএম এর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়া ব্লক জিন্দাবাদ।